হ্যালো 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 ছাত্রছাত্রীরা, আবার চলে এসেছি তোমাদের জন্য ভৌত বিজ্ঞানের WBTA টেস্ট পেপারের 6 নাম্বার পেজ নিয়ে। চলো স্টার্ট করা যাক। প্রথমে কি কোশ্চেনটা বলছে দেখো, বলেছে যে বায়োফুয়েলের মূল উপাদান কি? বায়োফুয়েলের মূল উপাদান কি হবে? ইথানল। নেক্সট কি বলছে দেখো, এসআই পদ্ধতিতে গ্যাস ধ্রুবকের একক একটু দেখে নাও না। গ্যাস ধ্রুবক পিভি ইকুয়াল টু NRT। এখানে গ্যাস ধ্রুবক কাকে বলে? আর কে বলা হয়? গ্যাস ধ্রুবক কাকে বলে? আর কে। তাহলে দেখো না, এখানে আর সমান কি আসবে? আর সমান আসবে কি? পিভি বাই আর টি। এই পিভির একক হয় জুল, সরি এটা NT হতো। পিভির একক হয় জুল, এনের একক কি হবে? মোল, নিচে আছে তার জন্য কি হয়ে যাবে? মোল ইনভার্স। আর টির একক কি? কেলভিন, তাহলে কেলভিন ইনভার্স। তাহলে অপশন কি হবে দেখো? ডি। ক্লিয়ার? নেক্সট কি বলছে দেখো, এনটিপিতে 67.2 লিটার। কত লিটার? 67.2 লিটার। এর মোল সংখ্যা কত তোমাকে নির্ণয় করতে হবে। দেখো 22.4 লিটার মানে আমরা কত জানি? ইয়েস, 22.4 লিটার মানে 1 মোল। তাহলে দেখো 67.2 লিটার সমান কত হবে? 67.2 ডিভাইডেড বাই 22.4। দেখো এটাকে 3-এ কাটা যাবে, তাহলে অপশন কি হবে? সি, অর্থাৎ 3। আচ্ছা, এটা দেখো একটু অড টাইপের কোশ্চেন দিয়েছে। θ1 মাইনাস θ2 ডিভাইডেড বাই ডি রাশিটিকে কি বলে? মাথায় রাখতে হবে, এটাকে উষ্ণতার নতি মাত্রা বলে। কি বললাম? উষ্ণতার নতি। নেক্সট কি বলছে দেখো, ক্যামেরায় গঠিত পরিমাপ, এটা সবাই জানো, সদ এবং অবশিষ্ট। নেক্সট কি বলছে দেখো, সমান্তরাল কাঁচফলকে প্রতিসরণের ক্ষেত্রে আলোকরশ্মির চ্যুতির পরিমাণ কত? দেখো সমান্তরাল কাঁচফলকের মধ্যে দিয়ে আলো যখন পাস করে, তখন যদি এভাবে পড়ে, মানে অপর তল থেকে কিন্তু সমান্তরালভাবেই নির্গত হয়, অর্থাৎ চ্যুতি কিন্তু এর ঘটে না। কি ঘটে? শুধু এর পার্শ্ব সরণ ঘটে, অর্থাৎ এর চ্যুতি কত হয়ে যাবে? 0 ডিগ্রি। নেক্সট কি বলছে দেখো, 1 অ্যাম্পিয়ার কোনো রাশির, আচ্ছা 1 অ্যাম্পিয়ার কোন রাশির সমতুল্য? আচ্ছা এখানে দিয়ে দিচ্ছে অপশন, আমরা দেখে নিই। আচ্ছা দেখো, কিউ সমান আমরা কি জানি? আই ইন্টু টি। তাহলে দেখো না, আই সমান কত পাবো? কিউ বাই টি পাওয়া যাবে তো। তাহলে দেখো না, 1 অ্যাম্পিয়ার সমান, এখানে লিখতে পারি 1 কুলম ডিভাইডেড বাই 1 সেকেন্ড। তাহলে দেখো এটা আসবে 1 কুলম ইন্টু সেকেন্ড ইনভার্স। তাহলে খুঁজে নাও অপশনটা কোথায় আছে। অপশনটা দেখো এর অপশন, 1 কুলম ইন্টু সেকেন্ড ইনভার্স। বোঝা যাচ্ছে আশা করি সবার? একটু ধৈর্য ধরবে, আমাদের সমস্ত যে সলিউশন আছে সব কিন্তু আস্তে আস্তে তোমাদের আপলোড করা হবে। নেক্সট কি বলছে দেখো, শর্ট সার্কিটের ক্ষেত্রে আর এর মান কত হবে? শর্ট সার্কিট কখন হয়? উচ্চ প্রবাহ মাত্রা পেতে গেলে, উচ্চ প্রবাহ মাত্রা যখন হয়। উচ্চ প্রবাহ মাত্রা কখন হবে? দেখো যখন রোধটা 0 হবে, রোধ 0। নেক্সট কি বলছে দেখো, সংযোজন বিক্রিয়ার জন্য প্রয়োজন। আচ্ছা সংযোজন বিক্রিয়ার জন্য কি প্রয়োজন? দেখো অতি উচ্চ তাপমাত্রা প্রয়োজন হয় কিন্তু, তাহলে অপশন কি হয়ে যাবে? সি। নেক্সট কি বলছে দেখো, প্রদত্ত কোন মৌলটির বিজারণ ক্ষমতা সবচেয়ে কম? ভালো কোশ্চেন দিয়েছে, এটা কি হবে? কার্বন। নেক্সট কি বলছে দেখো, নাইট্রোজেন অণুতে সমযোজী বন্ধনের সংখ্যা। যদি দেখো নাইট্রোজেন অণু এইভাবে থাকে না, তাহলে সমযোজী বন্ধন কটা পেলাম? দেখো 3টে, তাহলে অপশন হয়ে যাবে সি। নেক্সট কি বলছে দেখো, তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রূপান্তরিত হয় কোন শক্তিতে? রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। কোন শক্তিতে রূপান্তরিত হয়? রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। নেক্সট কি বলছে দেখো, H2S এর সঙ্গে বিক্রিয়ায় অধক্ষেপ দেয় না, সেটি হলো KNO3। বক্সাইডের সংকেত, এটা সবাই জানো, বইয়ে আছে, Al2O3, 2H2O। অ্যালকোহল শ্রেণীর প্রথম সদস্যটি কি হবে? এটা মিথানল। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কি বলছে দেখো, প্রথম কোশ্চেন বলছে একটি চিরাচরিত পুনর্নবীকরণ দূষণযোগ্য শক্তির উৎস, এটা হয়ে যাবে কি? শক্তির উৎস কি হয়ে যাবে? এটা হয়ে যাবে কি? জলবিদ্যুৎ শক্তি। তারপরের কোশ্চেন কি বলছে দেখো, বলছে গোবর গ্যাসের প্রধান উপাদান, এটা সবাই জানে, এটা কি হয়ে যাবে? দেখো মিথেন। গোবর গ্যাসের প্রধান উপাদান কি? মিথেন। আচ্ছা সত্য না মিথ্যে এটা তোমাকে লিখতে হবে এখন। দেখো জোয়ার ভাটা শক্তি হলো সবুজ শক্তি, ইয়েস, এটা কি হয়ে যাবে? এটা সত্য হবে। ঠিক আছে। আচ্ছা নেক্সট কি বলছে দেখো,
চার্লসের সূত্রে 1/273 ভগ্নাংশটি কি নামে পরিচিত? আচ্ছা এইটা মাথায় রাখবে, এটা হচ্ছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক নামে পরিচিত। কি বললাম? গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক নামে পরিচিত। নেক্সট কি বলছে দেখো, সত্য মিথ্যে গেল। আচ্ছা পরম শূন্য উষ্ণতার পরম স্কেলে সর্বনিম্ন তাপমাত্রা 0 ডিগ্রি। 0 ডিগ্রি হয় কি? 0 ডিগ্রি হয় না, তাহলে এটা কি হবে? মিথ্যা। নেক্সট কোশ্চেন কি বলছে? শূন্যস্থান পূরণ দিয়েছে। কি দিয়েছে দেখো, ড্যাশ প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব বৈশিষ্ট্য নয়। আচ্ছা এই টার্মগুলো কিন্তু ভালো করে পড়বে, এই 9 টার্মগুলো পরীক্ষায় এর জন্য কিন্তু প্রচুর ভুল হয়। তো যদি বলতো ড্যাশ গুণাঙ্ক তরলের নিজস্ব, তাহলে এটা তো প্রকৃত, কিন্তু দেখো 9 বলে দিচ্ছে না, তাহলে এটা কি হয়ে যাবে? আপাত। ওকে চলো নেক্সট বলছে জলের কোন ধর্মের জন্য শীতল দেশে জলচর প্রাণীরা বেঁচে থাকতে পারে? মাথায় রাখতে হবে এটা। শীতের দেশে কি হয় দেখো, বরফ থাকে নিচের দিকে, যত যাবে দেখো 0, তারপরে একদম -4 পর কিন্তু আর হয় না। এটা কোন ধর্মকে ইন্ডিকেট করে? এটা দেখবে জলের ব্যতিক্রান্ত প্রসারণ যে ধর্মটা ছিল সেই ধর্মটা ইন্ডিকেট করে। তাহলে এটার অ্যান্সার কি হয়ে যাবে? জলের ব্যতিক্রান্ত ধর্ম, জলের ব্যতিক্রান্ত প্রসারণের ধর্ম। কি জাতীয় দর্পণের ফোকাসকে অপসারী ফোকাস বলা হয়? এটা অ্যান্সার হয়ে যাবে কি? উত্তল। এটার অ্যান্সার কি হবে? উত্তল। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে কোন ক্ষেত্রে স্নেলের সূত্রটি প্রযোজ্য হয় না? যদি আলোক রশ্মি কোনো বিভেদ তলে লম্বভাবে পড়ে, লম্বভাবে যদি পড়ে সেই ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে না। কারণ দেখো মিউ ইকুয়াল টু কি হয়? মিউ ইকুয়াল টু কি হয়? সাইন আই বাই সাইন আর। দেখো আই আর দুটোই 0, 0/0 কি গণনাযোগ্য হবে? তার জন্য এটা হবে না, অর্থাৎ লম্ব আপতনকে স্নেলের সূত্র প্রযোজ্য হবে না। ব্যাটারিতে যে তড়িৎ প্রবাহ পাওয়া যায় সেটি কি রূপ? এটা হয় ডিসি প্রবাহ বা সমপ্রবাহ। সত্য না মিথ্যে এখন দেখতে হবে। কি বলছে দেখো, নাইক্রোম তারের রোধ খুব কম হয়। না না না, নাইক্রোম তারের রোধ কি খুব কম হবে? রোধ কি হবে? খুব বেশি হয়। এটা মিথ্যা হবে। পারমাণবিক বোমায় অনিয়ন্ত্রিত হারে শক্তি উৎপাদনের জন্য দায়ী কে? এটা মাথায় রাখবে, শৃঙ্খল বিক্রিয়া। কি হবে? শৃঙ্খল বিক্রিয়া। নেক্সট কি বলছে দেখো, শূন্যস্থান পূরণ করতে হবে। যদি নিউক্লিয় বিভাজনে শেষে এম ভর বিলুপ্ত হয় তবে উৎপন্ন শক্তি কত হবে? উৎপন্ন শক্তি কত হবে? m × c² হবে তো, আইনস্টাইনের যে সূত্র ছিল। আচ্ছা এরপর ম্যাচিং আছে, ম্যাচিংটা দেখো। সবচেয়ে ভারী ধাতু কি হবে? এটা। আচ্ছা পরিবর্তনশীল যোজ্যতা সন্ধিগত, অ্যালুমিনিয়াম বিহীন আকরিক ম্যালাকাইট, থার্মিট পদ্ধতিতে নিষ্কাশিত করা হয়। এটা দেখে নেবে একটু। চলো নেক্সট পেজে যাওয়া যাক। কি বলছে দেখো নেক্সট পেজে, বলছে জলের অণুতে হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণুর মধ্যে কোন ধরনের রাসায়নিক বন্ধন দেখতে পাওয়া যায়? এটা কি হবে? সমযোজী। সমযোজী। নেক্সট দেখো কি বলছে, ক্ষারযুক্ত জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কি উৎপন্ন হয়? এটা কি হবে? অক্সিজেন গ্যাস। নেক্সট কি বলছে দেখো, বিশুদ্ধ জল তড়িতের এটা কুপরিবাহী হয়ে যাবে, কুপরিবাহী। নেক্সট কি বলছে দেখো, গাঢ় NaCl দ্রবণের তড়িৎ বিশ্লেষণের পরে ভোল্টামিটারে প্রাপ্ত অবশেষ দ্রবণের প্রকৃতি কি হবে? এটা হয়ে যাবে কি? ক্ষারীয় প্রকৃতির। আচ্ছা নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ার রং এটা হলদে বাদামি হয়ে যায়, মাথায় রাখবে হলদে বাদামি। তারপর কি বলছে দেখো, সত্য মিথ্যা বলছে। আচ্ছা অসওয়াল পদ্ধতিতে অ্যামোনিয়া হলো না, এটা কি হবে? মিথ্যা। খাদ্য লবণের সঙ্গে গাঢ় H2SO4 বিক্রিয়ায় কোন গ্যাস নির্গত হয়? খাদ্য লবণের সঙ্গে গাঢ়, এটা হবে হাইড্রোজেন ক্লোরাইড। এই
এটা হয়ে যাবে কি HCl। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, ননস্টিক বাসনপত্র তৈরিতে কোন পলিমার, এটা টেফলন হবে, এটা কি হবে টেফলন। কাঁচা ফল পাকাতে এটা সবাই জানো, এটা কি ইউজ করা হয় ইথিলিন, কি ইউজ করা হয় ইথিলিন। শূন্যস্থান পূরণ করতে হবে। পাট ও কাগজ এটা হচ্ছে বায়োডিগ্রেডেবল পদার্থ, মাথায় রাখবে এটা জৈব ভঙ্গুর পদার্থ। আমাদের 36 নম্বর কমপ্লিট হলো। এরপর আমরা যাব লং কোশ্চেনে। দেখো কি বলছে, মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলে কেন। কোশ্চেনটা কি আছে দেখো, মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলে কেন। আচ্ছা দেখো আগে মিথেন হাইড্রেটের সংকেতটা জেনে নাও। সংকেতটা কি 4CH4, 23H2O। মাথায় রাখবে এখান থেকে ভেঙে করে অনেক সময় কোশ্চেন পড়ে যে মিথেন হাইড্রেটে কত অণু জল আছে। দেখো কত অণু জল আছে 23 অণু, এটাও কিন্তু কোশ্চেন হয় অনেক সময়। আচ্ছা একে ফায়ার আইস বলে কেন, কারণ আছে এর। কারণ কি, একে দেখতে বরফের ন্যায় অনেকটা কেলাসাকার সাদা কঠিন পদার্থের মতো থাকে এবং এর মধ্যে কত পার্সেন্ট মিথেন থাকে 13.4% মিথেন থাকে। এই জন্য মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বা বাংলাটা আমরা দেখে রাখবে আগুনের বরফ। ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন আছে, একটা ম্যাথ দিয়েছে। ম্যাথটা কি বলছে দেখো, বলছে 10 ATM চাপে একটি বোতলে 9 লিটার গ্যাস আছে। কত লিটার গ্যাস আছে 9 লিটার। আচ্ছা ঠিক আছে, বলছে একই উষ্ণতায় 2 ATM চাপে 3 লিটারের কতগুলি বোতল ভর্তি করা যাবে। চলো করা যাক। আচ্ছা দেখো 2 ATM চাপে তাহলে আয়তন কত হবে আগে বের করে নাও। আমরা সূত্র কি লাগাবো দেখো, প্রথমে যেটা দেওয়া আছে নোট ডাউন করে নিই আমরা। P1 সমান দেওয়া আছে দেখো 10 ATM, P2টা কত দিয়েছে দেখো 2 ATM, V1 কত ছিল দেখো 9 লিটার, V2টা কত হবে জানা নেই। উষ্ণতা স্থির, দেখো উষ্ণতা স্থির, উষ্ণতা স্থির মানে কার সূত্র লাগাবো বয়েলের সূত্র লাগাবো। চলো বয়েলের সূত্রের রূপটা কি ছিল মনে করো, গাণিতিক রূপ P1 V1 = P2 V2। আমাকে বের করতে হবে কি দেখো V2, তাহলে V2 সমান কত আসবে দেখো P1 V1 বাই P2 আসবে তো। চলো বসাও P1 P1 কত দেখো 10, V1 কত দেখো 9, P2 কত দেখো 2, তাহলে 2 5 10, অ্যান্সার হয়ে যাবে কত 45 লিটার। আচ্ছা আমাকে কোশ্চেনটাই কি বলেছিল মন দিয়ে দেখো একটু, কোশ্চেনটাই বলেছিল 3 লিটারের কতগুলি বোতল ভর্তি করতে পারবে। তাহলে একটা বোতলে কত লিটার গ্যাস থাকে দেখো 3 লিটার গ্যাস থাকে, তাহলে 45 লিটার কতটাই থাকবে, কটা বোতল লাগবে, তাহলে 45 ডিভাইডেড বাই 3 করে দাও, অ্যান্সার কত হবে দেখো 15টি বোতল। বোঝা গেছে, বোঝা গেছে তো। 3 লিটার থাকে একটি বোতলে, সেভাবেও করতে পারো। একটি বোতলে থাকবে কত, সরি 1 লিটার থাকবে কত কটি বোতলে, আর 45 লিটার থাকবে কত বোতলে, সেটাও করতে পারো। তাহলে অ্যান্সার কি হবে আমাদের 15 লিটার। নেক্সট কি কোশ্চেন দেখো, নেক্সট এখানেও একটা অঙ্ক পড়েছে। অঙ্কটা কি বলছে দেখো, 300 কেলভিন উষ্ণতায় এবং 760 mmHg চাপে কোনো গ্যাসের আয়তন কত দিয়েছে দেখো 300 সেমি কিউব। বলছে এসটিপিতে এই গ্যাসের আয়তন কত হবে। ওকে করা যাক, খুব সোজা অঙ্ক। দেখো T1 কত দিয়েছে, T1 দিয়েছে প্রথমে 300 K। আচ্ছা P1 কত দিয়েছে দেখো 760 mm। আচ্ছা 760 mm মানেই কত এটিএম বোঝায় দেখো 1 ATM বোঝায় না, আমি এটিএম এ কনভার্ট করে রাখলাম। আচ্ছা আয়তন কত করেছে দেখো V1টা 300 সেমি কিউব। আচ্ছা লিটারে ট্রান্সফার করে নাও, তাহলে এটা কত হয়ে যাবে, সরি 300/1000 এত লিটার। ওকে আচ্ছা এসটিপিতে গ্যাসটার আয়তন কত বলছে। আচ্ছা এসটিপি মানে T1টা কত বোঝাবে দেখো 273 কেলভিন, P1 কত হবে দেখো 1 ATM, V1 কত হবে বের করতে হবে, আমাকে V1টা জানা নেই। চলো তাহলে সূত্র কি হবে দেখো P1 V1 বাই T1 = P2 V2 বাই T2। আমাকে বের করতে হবে কি দেখো, সরি এটা 2 2 লিখতে হতো, এটা V2টা বের করতে হবে।
তাহলে দেখো V2 ইকুয়াল টু কত আসবে, P1 V1 বাই T1 ইন্টু T2 বাই P2। মান বসাও। P1 এর মান কত আছে দেখো, P1 আছে 1 ইন্টু V1 এর মান কত দেখো, V1 আছে 300 বাই 1000। আচ্ছা T2 কত আছে দেখো 273। আচ্ছা T1 কত আছে দেখো 300 ইন্টু, আচ্ছা P2 কত আছে দেখো, P2 1। তাহলে দেখো এই 300 কেটে গেল, তাহলে কত হচ্ছে দেখো 273 বাই 1000। এত না লিখে তুমি ডিরেক্ট এটাকে লিখতে পারো কি 273 সেন্টিমিটার কিউব। এটা লিটারে ট্রান্সফার করার কোনো দরকার নেই, এটা করার দরকার নেই কোনো, ঠিক আছে, সেন্টিমিটার কিউবই রাখবে, কোনো প্রবলেম হবে না, সেন্টিমিটার কিউব। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, জল ও কাচের প্রতিসারাঙ্ক দিয়ে দিচ্ছে, জল ও কাচে আলোর গতিবেগের অনুপাত কত হবে। ওকে, খুব ইজি কোশ্চেন, একটু মন দিয়ে দেখবে। আচ্ছা মিউ ইকুয়াল টু হয় সি বাই ভি। মিউ ইকুয়াল টু কত হয়, সি বাই ভি। আমি যদি এটা মিউ ডাব্লিউ ধরি, মিউ ডাব্লিউ সমান আসবে সি বাই ভি ডাব্লিউ, এবং মিউ কাঁচকে গ্লাস বলা হয়, তাহলে মিউ জি ইকুয়াল টু করা যাবে সি বাই ভিজি। ওকে, তাহলে দুটোকে ডিভাইডেড করে দাও, দুটোকে কি করব, ডিভাইডেড করে দেবো। ডিভাইডেড করলে কী পাবে দেখো, মিউ ডাব্লিউ ডিভাইডেড বাই মিউ জি ইকুয়াল টু আসবে দেখো এটা সি বাই ভি ডাব্লিউ ডিভাইডেড বাই সি বাই ভিজি। আচ্ছা তাহলে দেখো এটা কত পাবো আমরা, মিউ ডাব্লিউ ডিভাইডেড বাই মিউ জি ইকুয়াল টু ভিজি বাই ভি ডাব্লিউ। আচ্ছা জল এবং কাঁচের বলেছে, দেখো জল আগে আছে, তাহলে এটাকে উল্টোতে হবে। আমি এটা কি করব, ভি ডাব্লিউ বাই ভিজি ইকুয়াল টু কত আসবে দেখো, মিউ জি বাই মিউ ডাব্লিউ। কারণ কি এখানে জল আর কাঁচ, আমরা এখানে কি বের করেছিলাম দেখো, এখানে দেখো বেগটা কার বের উপরে ছিল, গ্লাসের ছিল ডিভাইডেড বাই ওয়াটারের ছিল। আচ্ছা এখানে শুধু মান পুট করতে হবে, আর কিচ্ছু করার দরকার নেই, সমান দাও মান পুট করো। আচ্ছা প্রথমে আছে গ্লাস দেখো সেকেন্ডেরটা, তাহলে এই মানটা আগে পুট হবে, মানটা পুট করো। পুট করলে কি হবে দেখো, প্রথমে আছে কত 3/2, টোটালটা ডিভাইডেড বাই কত হবে দেখো 4/3। ক্যালকুলেশন করো, 3/2 ইন্টু 3/4, তাহলে কত হবে দেখো 9/8। অনুপাত চেয়েছিল না, অনুপাত তাহলে কত আসবে 9:8। ক্লিয়ার, পরিষ্কার। ওকে চলো নেক্সট কি বলছে দেখো, চোখের দৃষ্টিজনিত ত্রুটিগুলি কি কি। মাথায় রাখতে হবে চোখের দৃষ্টিজনিত ত্রুটি হচ্ছে 4 ধরনের। কি কি দেখো, একটা হচ্ছে দীর্ঘদৃষ্টি, একটা হ্রস্বদৃষ্টি, একটা ক্ষীণদৃষ্টি, একটা বিষমদৃষ্টি। ভালো করে এটা মুখস্থ করে রাখবে। নেক্সট দেখো নেক্সট কোশ্চেন কি আছে, নেক্সট কোশ্চেন বলছে রোদের উষ্ণতা গুণাঙ্ক বলতে কি বোঝো। মাথায় রাখবে রোদের উষ্ণতা গুণাঙ্ক বলতে কি বোঝায়, 1 ডিগ্রি সেলসিয়াস যদি তুমি বৃদ্ধি করো, কি বললাম 1 ডিগ্রি সেলসিয়াস যদি উষ্ণতা তুমি বৃদ্ধি করো, তাহলে কোনো পরিবাহীর যে একক রোধ থাকে, সেই একক রোধের মধ্যে যে রোধটা বৃদ্ধি পায়, সেই বৃদ্ধি পাওয়া রোধটাই হচ্ছে কি, সেই উপাদানের রোধের উষ্ণতা গুণাঙ্ক। দেখো রোধের উষ্ণতা গুণাঙ্ককে কি দ্বারা প্রকাশ করে, আলফা দ্বারা প্রকাশ করা। এটা যদি ভালো করে দেখেছো তাহলে রূপটা হচ্ছে RT মাইনাস অফ আর নট ডিভাইডেড বাই আর নট ইন্টু T2 মাইনাস অফ T1। এটা ছিল না, এর জন্যই বলছি উষ্ণতার পরিবর্তন যদি একক করো, তাহলে একক রোধের মধ্যে যে রোধটা পরিবর্তিত হবে বা বৃদ্ধি পাবে সেটাই কি আলফা, সেটাই কি হলো আলফা। এরপরে দেখো আমরা এখানে কি করব, আমাদের আর একটা কোশ্চেন বলেছে কি এসআই পদ্ধতিতে এর একক। এসআই পদ্ধতিতে এর কি চেয়েছে দেখো, একক চেয়েছে, এককটা এখান থেকেই আমরা বের করব। ঠিক আছে, দেখো প্রথমে উপরে কি আছে দেখো, রোধ আছে না, তাহলে রোধের একক কি ওহম ডিভাইডেড বাই নিচে রোধের একক কি ওহম ইন্টু এটার একক কি হবে, এটার একক করতে পারো কি ডিগ্রি সেলসিয়াস হতে পারে, ডিগ্রি ফারেনহাইট হতে পারে, অথবা কেলভিন হতে পারে। তাহলে দেখো ওহম ওহম কেটে যাবে, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে দেখো ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। और কি হতে পারে বললাম ডিগ্রি ফারেনহাইট ইনভার্স, और কি হতে পারে
কেলভিন ইনভার্স। ওকে, চলো নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, বলছে একটি আয়নীয় যৌগের উদাহরণ দাও, উদাহরণ দিয়ে দেখাও যে এর আয়নগুলি অষ্টক নীতি মান্য করে না। অষ্টক নীতি বলতে যে সমস্ত মৌলের পরমাণু শেষে 8টা ইলেকট্রন থাকবে, যৌগ গঠন করার পর কটা ইলেকট্রন থাকবে? 8টা। আচ্ছা দেখা যাক, এরকম একটা মৌল হচ্ছে LiH, কি বললাম? LiH। আচ্ছা হাইড্রোজেন কত দেখো? 1। লিথিয়াম কত? হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম 3, ইলেকট্রন বিন্যাস করো 2,1 পাবে। এরা যখন তাহলে বন্ড গঠন করে তাহলে Li আর এখানে H। আচ্ছা Li এর সর্বোচ্চ কক্ষপথে কটা আছে দেখো? 1টা, তাহলে এখানে 1টা দাও। H এর কটা আছে দেখো? 1টা, এখানে 1টা দাও। তাহলে দেখো না, এ যদি একে ট্রান্সফার করে বা এ যদি একে ট্রান্সফার করে, কারো কি 8টা ইলেকট্রন থাকবে? থাকবে না তো। তাহলে দেখো এরা তার জন্য কি বলছে? অষ্টকের নীতি মেনে চলছে না, যেহেতু তারা 8টা করতে পারছে না তার জন্য অষ্টকের নীতি মেনে চলছে না। নেক্সট দেখো কি বলছে, বলছে লুইস ডট ডায়াগ্রামের মাধ্যমে NH3 এবং H2 এর গঠন। আচ্ছা করা যাক। নাইট্রোজেন, নাইট্রোজেন মানে 7, তাহলে 2,5। হাইড্রোজেন কত হবে? 1। আচ্ছা তাহলে এখানে সেন্টারে কে থাকবে দেখো? নাইট্রোজেন থাকবে, তাহলে নাইট্রোজেন বসাও সেন্টারে। আচ্ছা কতগুলো ইলেকট্রন আছে দেখো? শেষে 5টা আছে, তাহলে এর 5টা ইলেকট্রনকে বসিয়ে দাও। এরপর হাইড্রোজেন আছে 3টে, হাইড্রোজেনকে এখানে বসিয়ে দাও। ওকে, এরপর কি করব? হাইড্রোজেনের যে ইলেকট্রনগুলো চাই সেইগুলোকে বসিয়ে দাও। তাহলে দেখো এইখানে হাইড্রোজেন এর সাথে কম্বাইন করে নেবে, নিজের দুটো করে নিল। এইখানেও হাইড্রোজেন কি করলো? নিজের দুটো করে নিল। এখানেও হাইড্রোজেন দেখো নিজের দুটো করে নিল। কিন্তু নাইট্রোজেনের কি হয়েছে? নাইট্রোজেন দেখো 8টা কিন্তু হয়নি। তাহলে নাইট্রোজেনের 8টা কি হবে? এই 3টাকেও সেমভাবে সে যদি ইউজ করতে পারে তখন নাইট্রোজেনের কটা হবে? 8টা হবে। তাহলে দেখো এখান থেকে আমরা করতে পারি নাইট্রোজেন, নাইট্রোজেন উপরে আছে দুটো নিঃসঙ্গ ইলেকট্রন, এখানে একটা হাইড্রোজেন গেল, এখানে একটা হাইড্রোজেন গেল, এখানে একটা হাইড্রোজেন গেল, লুইস ডট গঠন হয়ে গেল। চলো আর একটার বলেছি কি? জল। জলেরটাও সেম ভাবে করব। দেখো জল, হাইড্রোজেন, হাইড্রোজেন কত? 1, অক্সিজেন কত? 8, 8 মানে আসবে 2,6। ক্লিয়ার? তাহলে 6 আমার মিডিলে থাকবে, সরি অক্সিজেন মিডিলে থাকবে, অক্সিজেনকে মিডিলে বসাও। কটা ইলেকট্রন যাবে দেখো? এর যাবে টোটাল 6টা, তো এখানে দুটো বসিয়ে দাও, এখানে দুটো বসিয়ে দাও, এখানে দুটো বসিয়ে দাও, হয়ে গেল। ওকে, আচ্ছা দেখো হাইড্রোজেন কটা আছে? দুটো আছে, তো এইখানে একটা হাইড্রোজেন বসিয়ে দাও, এইখানে একটা হাইড্রোজেন বসিয়ে দাও। ওকে, আচ্ছা এখন দেখো হাইড্রোজেনের ধরে নিলাম এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন। তাহলে দেখো হাইড্রোজেন অক্সিজেনে একটা নিয়ে নিলে দেখো নিজের দুটো করে নিল। আবার দেখো এখানেরও হাইড্রোজেন নিজের আর একটা নিয়ে করে দুটো করে নিল। কিন্তু অক্সিজেনের কি 8টা হলো? অক্সিজেনের দেখো 8টা হয় না, এখানে 6টা আছে। এই দুটো যদি কমনভাবে ব্যবহার করতে পারে তখনই কি হবে? কোনটা কেমন আসবে? অক্সিজেন কটা ইলেকট্রন থেকে যাচ্ছে দেখো? 4টা, তাহলে 1টা 2টো 3টে 4টা। এভাবে না লিখে আমরা এভাবে লিখে দিচ্ছি একটু, 1টা 2টো 3টে 4টা। এ পাশে একটা হাইড্রোজেন চলে গেল, এ পাশে একটা হাইড্রোজেন চলে গেল। বোঝা গেছে? আচ্ছা নেক্সট কি বলছে দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে চিনির যে জলীয় দ্রবণ হয়, চিনির জলীয় দ্রবণ সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের ন্যায় তড়িৎ পরিবহন করে না কেন? কারণ আছে, চিনি হচ্ছে সমযোজী যৌগ আর অন্যদিকে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে তড়িৎযোজী যৌগ। মেন ফান্ডা কিন্তু এটাই। চিনি জলীয় দ্রবণে কোনো আয়নিত অবস্থায় থাকতে পারে না কিন্তু চিনি, কিন্তু সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণে কি করে? আয়নিত অবস্থায় থাকে। যেমন কি NaCl, এটা জলীয় দ্রবণে কি করে? Na+ উৎপন্ন করে এবং Cl- আয়ন উৎপন্ন করে। এই আয়ন উৎপন্ন করার জন্যই কিন্তু সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ কি করে? তড়িৎ পরিবহন করে। কিন্তু চিনি সমযোজী যৌগ হওয়ায় এ কি করে? জলীয় দ্রবণে এরকম আয়ন উৎপন্ন করতে পারে না, তার জন্য কি করে না? এ তড়িৎ পরিবহন করে না। ক্লিয়ার? চলো নেক্সট, ধূমায়মান নাইট্রিক অ্যাসিড
কি? দেখো গাঢ় নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস দ্রবীভূত থাকলে সাধারণত উদ্বুদ্ধ এই নাইট্রিক অ্যাসিডের থেকে সবসময় ধোঁয়া নির্গত হতে থাকে। যে ধোঁয়াটা নির্গত হয় এই জন্য এই নাইট্রিক অ্যাসিডকে ধূমায়মান নাইট্রিক অ্যাসিড বলে। আচ্ছা, এর পরের কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের এখানে আর একটা অল্টারনেট কোশ্চেন হয়ে থাকে অনেক সময় যে অ্যালুমিনিয়ামের ফয়েলে মোড়া চাটনি খাওয়া উচিত নয় কেন? সিমিলার টাইপেরও কিন্তু এই কোশ্চেনটা। এখানে কি বলছে দেখো, কপারের তৈরি পাত্রে খাবার রাখা উচিত নয় কেন? কারণ আছে। কপারের তৈরি যদি পাত্রে আমরা খাবার রাখি, অক্সিজেন আর এখানে অ্যাসিটিক অ্যাসিড আছে, এই দুটো বিক্রিয়া করে কিছু যৌগ উৎপন্ন করে। এই যৌগটা কিন্তু আমাদের যদি শরীরে প্রবেশ করে তাহলে খুব ক্ষতি করে। এই জন্য কি হয়, আমাদেরকে কপারের তৈরি পাত্রে খাবার রাখা উচিত নয়। এটা নোট ডাউন করে নেবে। নেক্সট কি বলছে দেখো, গোল্ড এবং প্লাটিনামকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না কেন? কারণ কি? কারণ কি? এগুলো হচ্ছে খুব কম বিক্রিয়াশীল ধাতু। সেকেন্ড কি, গোল্ড প্লাটিনাম এই ধাতুগুলি মহৎ ধাতু। থার্ড কারণ কি, এগুলি সহজে সিলিকন পটাশিয়াম ইত্যাদির মতো মিশ্রিত হতে পারে না বা হয় না। এগুলি অক্সিজেন, কার্বন এবং কার্বনেট এবং অন্যান্য উপাদানের সাথে বিক্রিয়া করে যৌগ গঠন করতে সক্ষম নয়। কারণগুলো একটু নোট ডাউন করে নেবে। আমরা নেক্সট কোশ্চেনে আসছি। নেক্সট কোশ্চেন কি বলছে এখানে দেখো, কার্যকরী মূলক ঘটিত সমবায়তা কাকে বলে? এখানে কি, একই আণবিক সংকেত বিশিষ্ট যদি দুটো যৌগ থাকে কিন্তু তাদের কার্যকরী গ্রুপের জন্য তাদের রাসায়নিক ধর্মটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ সমবায়তা দেখতে পাওয়া যাবে। তাকে আমরা কি বলবো? কার্যকরী মূলক ঘটিত সমবায়তা। উদাহরণ দেখা যাক একটা। ধরে নাও C2H6O আছে, এর দুটো সমবায় হলো, একটা হয়ে যাবে কি CH3O CH3, আর একটা হয়ে যাবে CH2OH। দেখো একটা ইথার এবং আর একটা কি অ্যালকোহল। তো হয়ে গেল। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, কার্বন ব্ল্যাক কি, এটি কি কাজে ব্যবহৃত হয়? কার্বন ব্ল্যাক কি, মিথেন 1000 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিয়োজিত হয়ে সূক্ষ্ম সূক্ষ্ম কার্বনগুলো উৎপন্ন করে, যা কার্বন ব্ল্যাক নামে পরিচিত। ওকে, নেক্সট কি বলছে দেখো, এর ব্যবহারটা কি? এটি ছাপাখানার কালিতে মেনলি ব্যবহার করা হয়। আর কিতে ব্যবহার করা হয়? জুতোর কালিতে ব্যবহৃত হয়। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। নেক্সট কোশ্চেন একটা ম্যাথ দিয়েছে। আচ্ছা, ম্যাথে কি বলেছে দেখো, 332.3 সেমি কিউব আয়তন বিশিষ্ট একটি বৈদ্যুতিক বাল্বকে তৈরি করার সময় 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এত সেমি পারদচাপে স্তম্ভে সিল করা হলো। বলছে বাল্বে উপস্থিত গ্যাসের অণুর সংখ্যা কত হবে? চলো করা যাক এটা। আচ্ছা, কি কি দিয়েছে আগে দেখে নাও। পি দিয়েছে, দেখো পি কত দেওয়া আছে, 332.3, সরি এটা তো পি এর মান নয়, এটা ভি এর মান আছে। পি দেওয়া আছে দেখো, আচ্ছা 3 × 10⁻⁻⁴ সেমি। আচ্ছা, এটা এটিএমে ট্রান্সফার করতে হবে, একে 760 দিয়ে ভাগ করে দেবে, এটিএম হয়ে যাবে। 760 হবে না, 76 হবে, কারণ সেমি ইউনিট আছে, এত এটিএম। আচ্ছা, ভি কত দিয়েছে দেখো, 332.3 সেন্টিমিটার কিউব, একে লিটারে ট্রান্সফার করে নাও, 1000 দিয়ে ভাগ করে নাও, এত লিটার। আচ্ছা, উষ্ণতা টিটা কত দেওয়া আছে দেখো, 27 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এর সাথে যদি আমি 273 যোগ করি, 273 যোগ করলে কত পাবো দেখো, 300 কেলভিন। আচ্ছা, আর কিছু দেয়নি। আচ্ছা, আর এর মান কি জানি আমরা? আর এর মান জানি, দেখো লিটার এটিএম করেছি, তার জন্য 0.082 বসাবো। আর এর মান কত বসাবো? 0.082। আচ্ছা, আমরা এইখানে সূত্রটা লাগাবো, পিভি = NRT। আমি যদি এনটা বের করে নিই, মোল সংখ্যা বের করে নিলে তাকে আমরা 6.022 × 10⁻23 দিয়ে গুণ করলে কি পেয়ে যাবো? অণুর সংখ্যা পেয়ে যাবো। তাহলে ওই কেসটাই কিন্তু আমরা এখানে করছি। চলো তাহলে এন সমান কি আসবে দেখো, PV/RT। তাহলে পি এর মান বসাও, পি এর মান কত আছে দেখো, 3 × 10⁻⁴, নিচে আছে কত, 76। আচ্ছা,
ভি এর মান কত আছে দেখো 332.3 ইন্টু নিচে কত আছে 1000। আচ্ছা আর এর মান কত 0.082 ইন্টু 0.082। আচ্ছা টি এর মান কত দেখো 300, টি কোথায় আছে নিচে, ইন্টু 300। এর অ্যান্সারটা কত আসবে 5.332 ইন্টু 10⁻⁻8। আমাকে বের করতে কি বলেছিল অনুর সংখ্যা, অতএব অনুর সংখ্যা হবে এর সাথে কত গুণ করব 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 5.332 ইন্টু 10⁻⁻8। আচ্ছা এটা ক্যালকুলেশন করলে পাবে 3.21 ইন্টু 10⁻16। ওকে চলো নেক্সট কি বলেছে দেখো, নেক্সট আরো একটা অঙ্ক দিয়েছে। আচ্ছা অঙ্কটাই কি আছে দেখো, ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কত গ্রাম ওজন কমবে এটা তোমাকে বের করতে হবে। আচ্ছা ক্যালসিয়াম কার্বনেটকে আগে সমীকরণটা বের করলাম CaCO3, একে যদি উত্তপ্ত করো, উত্তপ্ত করলে কি কি পাবে, একটা তো পাবে CaO, এর সাথে কি পাবে কার্বন ডাই অক্সাইড CO2। আচ্ছা ব্যালেন্স করে নাও, ব্যালেন্স দেখো ঠিক আছে। আচ্ছা এর ভরটা আগে টোটাল বের করে নাও, এর ভর কত হবে দেখো, ক্যালসিয়াম কত দিয়েছে 40, তাহলে 40 প্লাস কার্বন কত 12 প্লাস অক্সিজেন 16, কিন্তু কটা আছে দেখো 3টে আছে, তার জন্য কত হয়ে যাবে 16 ইন্টু 3 অর্থাৎ 48। দেখো টোটালটা যদি যোগ করো 40 40 80 2 90 100, কত হয়ে যাবে 100 গ্রাম। আচ্ছা কার্বন ডাই অক্সাইড কত পাবে দেখো 44 12 প্লাস 32, কত আসবে 44 গ্রাম। ওকে তাহলে দেখো 100 গ্রাম CaCO3 অর্থাৎ চুনাপাথর কত গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করতে সক্ষম 44 গ্রাম, তাহলে ওটা করে দাও। তাহলে 100 গ্রাম CaCO3 থেকে কত গ্রাম CO2 উৎপন্ন হয় 44 গ্রাম CO2 উৎপন্ন হয়। দেখো এখানে আর একটা সমস্যা করে দিয়েছে, কি সমস্যা করে দিয়েছে দেখো, নমুনায় বলে দিয়েছে 90% বিশুদ্ধতা আছে, অর্থাৎ 120 কেজির মধ্যে 90% কত সেটা আগে আমাদেরকে বের করে নিতে হবে। তাহলে কি হবে দেখো 120 ইন্টু এর 90%, তাহলে কত হবে 90/100। কেজি আছে কিন্তু আমাকে গ্রামে ট্রান্সফার করতে হবে, কারণ কি দেখো এখানটা কি আছে দেখো গ্রামে আছে, এটা দেখো গ্রামে আছে, তার জন্য। চলো কত হই দেখে নাও, দুটো শূন্য কেটে দাও, তাহলে 12 9 কত হয় 108, তাহলে একটা দুটো তিনটে শূন্য পড়ে থাকবে, তাহলে এত গ্রাম। তাহলে দেখো 100 গ্রাম থেকে 44 গ্রাম উৎপন্ন হয়, তাহলে 1 গ্রাম থেকে কত উৎপন্ন হবে 44/100। আর 1008 ছিল না 000 ছিল, এত থেকে কত পাবে 44 ইন্টু 108,000 ডিভাইডেড বাই 100 0 কেটে গেল, তাহলে এটার অ্যান্সার আসবে দেখবে 47520 এত গ্রাম। এটাকে কেজিতে ট্রান্সফার করলে কত পাবে, কেজিতে ট্রান্সফার করলে পাবে 47.52 কেজি। বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা এটা খুব ভালো কোশ্চেন দিয়েছে একটা, এটা খুব ভালো কোশ্চেন আছে কিন্তু ভালো করে একটু নোটিস করবে। হ্যাঁ কি বলেছে দেখো, CH2(x) সংকেতে গ্যাসীয় পদার্থের যে বাষ্প ঘনত্ব সেটা দিয়েছে কত 21, বলছে x এর মান কত হবে। প্রথমে একটা কোশ্চেন করে নিই, তারপর ওই পার্টের কোশ্চেনটা করবো। দেখো CH2 এর হোল x, এর ভর কত হবে আগে বের করে নাও, এর ভরটা আগে বের করো। কার্বন কত 12 প্লাস হাইড্রোজেন কত 1, কটা হাইড্রোজেন আছে 2, ইন্টু কত হবে x। বোঝা গেছে? ইন্টু কত হবে x। তাহলে এটা কত আসছে দেখো 12 14, তাহলে এটা হয়ে যাবে কত 14x। আচ্ছা বাষ্প ঘনত্ব কত দিয়েছে 21, তাহলে d সমান কত 21। আচ্ছা দেখো না m সমান কত হয় 2d,
তাহলে এটা কত হয়ে যাবে দেখো 42, এটা আর এটা তাহলে কি সমান, তো তাহলে সমান করে দাও 14x = 42, তাহলে x সমান কত পেয়ে যাবে দেখো 3 আসবে, x এর মান পেয়ে গেলে 3। তাহলে এখানে যদি আমরা 3 বসাই, এখানে যদি 3 বসাই তাহলে CH2 দেখো এর সংকেতটা লেখা যাবে C3H6 হবে। একটা কোশ্চেন কিন্তু হয়ে গেল, এটা আমাদের অ্যান্সার ছিল, এটা আমাদের অ্যান্সার ছিল। নেক্সট কি বলছে দেখো, বলছে 2 মোল এই গ্যাসীয় পদার্থের সম্পূর্ণ দহনে এসটিপিতে কত আয়তন CO2 উৎপন্ন হবে। আচ্ছা দহন করছো, তাহলে দহনের একটা কি থাকবে, রিঅ্যাকশন থাকবে, রিঅ্যাকশনটা চলো লিখে নেওয়া যাক। C3H6 প্লাস দহন কার উপস্থিতিতে হবে, অক্সিজেনের উপস্থিতিতে, অক্সিজেন অ্যাড হলো, এখান থেকে কি উৎপন্ন হবে, CO2 উৎপন্ন হবে এবং এর সঙ্গে কি উৎপন্ন হবে, জল উৎপন্ন হবে। ব্যালেন্স করতে হবে, কি করতে হবে, ব্যালেন্স করতে হবে। আচ্ছা এইখানে তাহলে কার্বন কটা হয়ে গেল দেখো, টোটাল 6টা, তাহলে এখানে কার্বন 6 করো, 6 হলো। আচ্ছা অক্সিজেন কটা হলো দেখো, 6 দুগুণে 12। আচ্ছা এখানে হাইড্রোজেন কটা হলো দেখো, 6 দুগুণে 12টা হয়েছে, এখানেও 6 করে দাও আগে, তাহলে কার্বন আর হাইড্রোজেন ম্যাচ করে গেছে। এখানে দেখো 6 দুগুণে 12টা, এখানে 6টা, টোটাল 18টা আছে, তাহলে এখানে 9 বসিয়ে দাও। ওকে, এখন কোশ্চেনটার দিকে আসো। কোশ্চেনটা কি বলছিল দেখো, 2 মোল গ্যাসীয় পদার্থ সম্পূর্ণ দহনে এসটিপিতে কত আয়তন CO2 বেরোবে। আচ্ছা ঠিক আছে, দেখো 2 মোল, কত মোল, 2 মোল, 2 মোল C3H6 থেকে কত বেরোচ্ছে, 6 মোল CO2, 6 মোল CO2 বেরোচ্ছে। তাহলে দেখো 6 মোলের আয়তন কত হবে, এটা বের করে দিলেই তো হবে, 22.4 লিটার হচ্ছে 1 মোলের আয়তন, ইন্টু 6 করে দিলে 6 মোলের আয়তন, 6 4 24 4, হাতে থাকে 2, 6 দুগুণে 12, 13 14, 14 4, হাতে থাকে 1, 6 দুগুণে 12 আর 1 13, তাহলে 134.4 লিটার। বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন কি বলছে দেখা যাক। বলছে একটি ধাতব দণ্ডের এক প্রান্তে কত ডিগ্রি সেলসিয়াস আছে দেখো, 80 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা উষ্ণতায় একটি তাপের উৎসের সঙ্গে যুক্ত করা হয়েছে। ওকে, স্থির অবস্থায় উৎস থেকে 10 সেমি দূরে দণ্ডের কোনো একটি বিন্দুর উষ্ণতা কত দিয়েছে, 60 ডিগ্রি। বলছে 20 সেন্টিমিটার দূরে কত হবে। আচ্ছা দেখো এখানে আর কোনো কিছু কি চেঞ্জ করেছে, আর কোনো কিছু চেঞ্জ নেই, জাস্ট উষ্ণতা এবং দূরত্বের মধ্যে সম্পর্ক চেয়েছে। দেখো আমরা জানতাম Q = K × θ2 - θ1 × T / D। আমার সময় কে কিউ এই তিনটে পার্ট যদি কনস্ট্যান্ট থাকে তাহলে দেখো না θ2 - θ1 প্রপোর্শনাল টু D লেখা যাবে, লেখা যাবে তো। আমরা তাহলে এই লজিকটা ইউজ করব, এই লজিকটা ইউজ করব। চলো দেখো কিভাবে করি। θ2 - θ1 ডিভাইডেড বাই θ2 - θ = d1/d2। ওকে, আচ্ছা θ2 কত, প্রথমে দেখো 80 মাইনাস θ1 কত, 80 থেকে কত শিফট হয়েছিল 60, θ2 আবার 80 মাইনাস θ = প্রথমে 10 গেছে, তারপরে 20 সেন্টিমিটার। এই শূন্য কেটে যাও, উপরটা দেখো ক্যালকুলেশন করলে পাবে 20, তাহলে 20/80 মাইনাস θ = হবে, সরি 2 নয় 1 এর 2 আসবে, 1 এর 2। তাহলে দেখো 80 মাইনাস θ = কত আসবে, 40। তাহলে দেখো θ = আসবে 40, তাহলে উষ্ণতা কত হবে এর, 40 ডিগ্রি সেলসিয়াস, 40 ডিগ্রি সেলসিয়াস। চলো নেক্সট কি বলেছে, নেক্সট বলছে যে রূপোর তাপ পরিবেদাঙ্ক 0.01 CGS ইউনিট। ঠিক আছে, আচ্ছা তাপ পরিবেদাঙ্কের সংজ্ঞাটা একটু আগে জেনে নাও। কি ছিল মনে করো না, একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের কোনো একটা পদার্থের দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য যদি একক হতো তখন লম্বভাবে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তাপ পরিবাহিত হতো উষ্ণতর পৃষ্ঠ থেকে শীতলতর পৃষ্ঠের দিকে, তাকেই আমরা তো বলতাম তাপ পরিবেদাঙ্ক। সেম টু সেম এটাকে লিখতে হবে,
একক দৈর্ঘ্য ছিল, তাহলে 1 সেমি দৈর্ঘ্য এবং 1 সেমি স্কোয়ার প্রস্থ বিশিষ্ট কোনো পদার্থের দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য 1 ডিগ্রি সেলসিয়াস হলে উষ্ণতর পৃষ্ঠ থেকে শীতলতর পৃষ্ঠের দিকে কত ক্যালোরি তাপ প্রতি সেকেন্ডে প্রবাহিত হবে? 1.01 ক্যালোরি তাপ প্রতি সেকেন্ডে লম্বভাবে প্রবাহিত হবে, এটাই এর মিনিং ছিল। নেক্সট কি কোশ্চেন বলেছে দেখো, প্রতিসরণের ফলে আলোর তরঙ্গদৈর্ঘ্য কম্পাঙ্ক কিভাবে পরিবর্তিত হয়? মাথায় রাখবে এই কম্পাঙ্কের কোনো পরিবর্তন ঘটে না। কি বললাম? কম্পাঙ্কের কোনো পরিবর্তন ঘটে না, কম্পাঙ্ক স্থির থাকবে, কিন্তু এই তরঙ্গদৈর্ঘ্য যে আছে না, তরঙ্গদৈর্ঘ্য কিন্তু পরিবর্তনশীল। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, বলছে প্রিজমের মধ্য দিয়ে আলোক রশ্মির প্রতিসরণের ক্ষেত্রে ন্যূনতম চ্যুতিকোণের রাশিমালাটি নির্ণয় করো। ওকে, চলো স্টার্ট করি। এটা আগের বছর তোমাদের মাধ্যমিকে পড়েছিল কিন্তু কোশ্চেনটা, ভালো করে এটা দেখে রাখো, আগের বছর এটা এসছে মাধ্যমিকে। ধরে নাও এই কোণটা এ, কোনো আলোক রশ্মি এভাবে এলো, তারপর এই পাশে গেল, তারপর এই পাশে বেঁকে গেল, এটা তার যাত্রাপথ। ওকে, ধরে নিলাম এটা I1, এটা R1, এটা R2 এবং এটা I2। ওকে, একটু নামকরণ দিয়ে দাও, এটা A, এটা O, এটা ধরে নিলাম P, এটা ধরে নিলাম Q। ওকে, আচ্ছা এরপর করব, চলো। আচ্ছা এটাকে যদি আমরা বর্ধিত করি, কোন রেখাটাকে বলো তো? এই রেখাটাকে, এই রেখাটাকেও বর্ধিত করো এটা। তাহলে দেখো না, আলোর এই পথে যাওয়ার কথা ছিল কিন্তু এই পথে গেছে, তাহলে চ্যুতি কোণটা এটা, এটাই তো ডেল। আমাকে ওই ডেলটাই কিন্তু ক্যালকুলেট করে বের করতে হবে। চলো ডেলটা বের করানো যাক। আচ্ছা ডেল সমান দেখো কি প্রথমে লেখা যাবে, ডেল সমান কি লেখা যাবে দেখো না, ডেল সমান লেখা যাবে, আমি যদি এটাকে এস ধরে নিই, এটাকে কত ধরলাম এস, এটা বহিস্থ কোণ, বহিস্থ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সঙ্গে কি হয়? সমান হয়, তাহলে ওই পার্টটাই আমরা লিখব। ওকে, তাহলে ডেল সমান দেখো লেখা যাবে কোণ এস পি কিউ প্লাস কোণ এস কিউ পি আসবে। তাহলে এস পি কিউ আর এস কিউ পি আগে বের করে নাও। ওকে, দেখো এই কোণটা এবং এই টোটাল কোণটা কি কোণ? বিপ্রতীপ কোণ। তাহলে দেখো না, আই সমান বা I1 সমান লেখা যাবে R1 প্লাস কোণ এস পি কিউ। তাহলে দেখো কোণ এস পি কিউ সমান কত আসবে? I1 মাইনাস অফ R1। সিমিলারলি যদি আমরা এই কোণটা বের করি, এটা তখন কেমন আসবে দেখো, এস কিউ পি, এটা সমান কত আসবে দেখো, I2 মাইনাস অফ R2। মান দুটো এখানে পুট করে দাও, তাহলে ডেল সমান আমি কত পাবো দেখো, I1 মাইনাস অফ R1 প্লাস I2 মাইনাস অফ R2। তাহলে ডেল সমান কত আসবে দেখো, I1 প্লাস I2, মাইনাস কমন নিয়ে নাও দুটোর থেকে, তাহলে R1 প্লাস R2 করা যাবে। বোঝা গেছে এইটুকু? আচ্ছা নেক্সট দেখো, নেক্সট কি করব, নেক্সট এইখানে আমরা করব একটা পার্ট, এই যে চতুর্ভুজটা আছে, এই চতুর্ভুজটা একবার নেব আর এই ত্রিভুজটা একবার নেব, ঠিক আছে? চলো, আচ্ছা চতুর্ভুজ এ পি ও কিউ থেকে পাই, কি পাবো দেখো না। আচ্ছা দেখো এ কোণ প্লাস, আচ্ছা এই কোণটা দেখো টোটালটা 90 ডিগ্রি হবে, কারণ কি ওটা অভিলম্ব, তাহলে দুটো অভিলম্ব আছে দেখো, এইখানে একটা 90 ডিগ্রি আর এখানে একটা 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস কোণ পি ও কিউ ইকুয়াল টু কত আসবে? 360 ডিগ্রি। তাহলে দেখো না, এ প্লাস কোণ পি ও কিউ সমান কত আসবে? 360 ডিগ্রি। বোঝা গেছে? আচ্ছা এরপর দেখো আমরা এই ত্রিভুজটা নিয়ে নেব, তাহলে ত্রিভুজ, এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে দিচ্ছি, ত্রিভুজ পি ও কিউ থেকে পাই, পি ও কিউ থেকে পাই।
কি পাবো দেখো পিও কিউ থেকে R1 প্লাস R2 প্লাস কোণ পিও কিউ বা পিকিউও সরি পিও কিউই হবে পিও কিউ ইকুয়াল টু ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, এখানে বসিয়ে দাও 180 ডিগ্রি। তাহলে দেখো এই দুটো সমীকরণকে যদি তোমরা কম্পেয়ার করো, কম্পেয়ার করলে কি পাবে দেখো R1 প্লাস R2 ইকুয়াল টু কী পাবে এ। আমি কি করলাম এখানে পুট করে দিলাম, তাহলে ডেল সমান কত আসবে দেখো I1 প্লাস অফ I2 মাইনাস অফ সমান হয়ে গেল। চলো নেক্সট কি বলছে দেখো জলের মধ্যে বুদবুদ, স্পেলিংটা একটু ভুল আছে, কি ধরনের লেন্স হিসেবে কাজ করে এবং কেন। কোশ্চেনটা কি আছে দেখো জল বাতাসের তুলনায় ঘন, অবশ্যই, অতএব জল থেকে বুদবুদ বাতাসে প্রবেশের সময় আলোক রশ্মি অভিলম্ব থেকে দূরে বেঁকে যাবে বা দূরে সরে যাবে, অর্থাৎ এখানে অপসারী হিসেবে কাজ করছে। আর অপসারী হিসেবে কোন লেন্স কাজ করে, অবতল লেন্স কাজ করে, তার জন্য হচ্ছে এটা অবতল লেন্সের ন্যায় আচরণ করবে। তারপরে একটা কোশ্চেন আছে দেখো একটি লাল ফুলকে নীল আলোয় কেমন লাগবে। একটি লাল ফুলকে নীল আলোয় অবশ্যই কেমন দেখাবে, কালো দেখাবে, কারণ নীল আলো কোন বর্ণটাকে রিফ্লেক্ট করবে, শুধুমাত্র নীলটাকেই রিফ্লেক্ট করবে, বাকিগুলোকে কি করে শোষণ করে নেয়। কিন্তু এখানে কোন আলো আছে দেখো লাল আলো আছে, তাহলে লালটাকে শোষণ করে নেবে, নীল তো নেই ওখানে, তার জন্যে সেখানে কালোই লাগবে। লাল ফুলটাকে কেমন লাগবে, নীল আলোতে কালো লাগবে। আচ্ছা তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র মনে রাখবে, ফ্যারাডের এখানে দুখানা সূত্র আছে। প্রথম সূত্র কি বলছে, কোনো বদ্ধকুণ্ডলীর মধ্য দিয়ে যদি তড়িৎ ফ্লাক্স যায়, অর্থাৎ চৌম্বক প্রবাহের যদি পরিবর্তন ঘটে, সেইখানে কি পাওয়া যাবে, একটি তড়িৎচালক বল পাওয়া যাবে। এখানে দেখো ওটাই লেখা যায়, এই যে আবিষ্ট তড়িৎচালক বল সেখানে পাওয়া যাবে। এবং কতক্ষণ পর্যন্ত পাওয়া যাবে, যতক্ষণ পর্যন্ত এই ফ্লাক্সের পরিবর্তন বা প্রবাহের পরিবর্তন ঘটতে থাকবে। ওকে, দ্বিতীয় সূত্র কি বলছে দেখো, এই যে ফ্লাক্সের যে পরিবর্তন হচ্ছে কার সাপেক্ষে হচ্ছে, সময় সাপেক্ষে হচ্ছে। সময় সাপেক্ষে এই ফ্লাক্সের পরিবর্তন বা চুম্বক প্রবাহের যে পরিবর্তন হচ্ছে সময় সাপেক্ষে, সেটা আবিষ্ট তড়িৎচালক বলের সঙ্গে কি হবে, সমানুপাতিক হবে। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, বলছে ফিউজ তারের রেটিং বলতে কি বোঝো। ফিউজ তারের রেটিং বলতে কি বোঝায়, ফিউজ তারে দেখবে কিছু লেখা থাকে, ধরে নাও আমি বললাম 5 অ্যাম্পিয়ারের ফিউজ তার, এটাই কিন্তু এর রেটিং। 5 অ্যাম্পিয়ার ফিউজ তার বলতে কি বোঝায় এখন সেটা একটু জেনে নাও। 5 অ্যাম্পিয়ার ফিউজ তার বলতে ওই তারের মধ্য দিয়ে সর্বোচ্চ কিন্তু 5 অ্যাম্পিয়ার কারেন্টই যেতে পারে, এটাই হচ্ছে তার রেটিং। 5 অ্যাম্পিয়ার বেশি গেলে কি হবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে বা পুড়ে যাবে। তারপরে একটি কোশ্চেন আছে দেখো, আর্থিং কি আর এর প্রয়োজনীয়তা কি। আর্থিং দেখবে সবার বাড়িতেই আছে, এটা কি করা হয়, নিরাপত্তার জন্য বাড়িতে বসানো হয়। এটা লাইভ তারের সঙ্গে কিন্তু থাকে, ঠিক আছে। এটা দেখবে মাটিতে গর্ত করে একটা তামার পাত ঢুকিয়ে সেখানে বালি, তারপর কয়লা, নুন ইত্যাদি দিয়ে করে দেখবে মাটির নিচে আর্থিং করা হয়। এর প্রয়োজনীয়তা কি, এটা হচ্ছে কি করে, যখন আমাদের বাড়িতে উচ্চ প্রবাহ মাত্রা যায় না, তখন এই আর্থিংয়ের জন্য কিন্তু অনেক সময় আমরা সেফ হয়ে যাই, আমাদের যন্ত্রপাতি বেশি নষ্ট হয় না। 4.7 কি বলছে দেখো, দুটো দেখো বাল্ব দিয়েছে, বলছে শ্রেণীতে যদি যোগ করা হয় বর্তনীর তুল্য ক্ষমতা কত হবে। কিসে যোগ আছে দেখো, শ্রেণীতে যোগ থাকলে সূত্র কি, 1/p সমান হয় 1/p1 প্লাস 1/p2। আচ্ছা 1/p সমান, তাহলে দেখো এটা ক্যালকুলেশন করে নাও না, p1 প্লাস p2 ডিভাইডেড বাই p1 p2। তাহলে দেখো না p সমান কত পাবে, p সমান পাবে p1 p2 ডিভাইডেড বাই p1 প্লাস p2। p1 p2 মান বসাও, 140, 100 ইন্টু 40 ডিভাইডেড বাই 100 প্লাস 40। ওকে, এটা ক্যালকুলেশন করে দেখে নেবে কত আসছে, ততই অ্যান্সার হবে। চলো নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, নিউক্লিয় বন্ধন শক্তি কাকে বলে। আচ্ছা ঠিক আছে, ভর ত্রুটি ও বন্ধন শক্তির মধ্যে সম্পর্কটি লিখতে হবে। নিউক্লিয় বন্ধন শক্তি কি, আমার কি করে, নিউক্লিয়াসের গঠনের সময় ভর ত্রুটি আইনস্টাইন E সমান mc স্কয়ার সমীকরণ মেনে করে চলে, ঠিক আছে। এই যে এই সমীকরণটা মনে রাখবে, একটু আগে আমরা এমসিকিউতে করে এসেছি। এখানে কি হয়, শক্তি রূপান্তরিত হয়, এই শক্তি কি করে, আকর্ষণ বলের রূপে কাজ করে। নিউক্লিয়াসে উপস্থিত নিউক্লিয়নগুলি অর্থাৎ কি প্রোটন এবং নিউট্রনগুলিকে দৃঢ়ভাবে একসঙ্গে ধরে রাখতে সাহায্য করে। এই শক্তিকে আমরা কি বলবো, নিউক্লিয় বন্ধন শক্তি। এরপরে বলেছে না ভর ত্রুটি আর
বন্ধন শক্তির মধ্যে সম্পর্ক ই সমান হয় ডেল এম ইন্টু সি স্কোয়ার। এখানে ইটা হচ্ছে বন্ধন শক্তি, ডেল এমটা হচ্ছে ভর ত্রুটি এবং সিটা কি আলোর গতিবেগ। এর পরের কোশ্চেন হচ্ছে দেখো হ্যালোজেন মৌল কাকে বলে, এদের বৈশিষ্ট্য লেখো, এইরূপ নামকরণের কারণ কি। একদম স্টেপ টু স্টেপ একটা কোশ্চেন আলোচনা হবে। হ্যালোজেন মৌল অর্থাৎ দেখো 17 নম্বর শ্রেণীতে অবস্থিত যে মৌলগুলো আছে তাদেরকে কি বলা হয় হ্যালোজেন মৌল। এদের বৈশিষ্ট্য কি, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এদের প্রত্যেকের সর্বব্যস্ত কক্ষপথে কটা ইলেকট্রন পাবে, দেখো একটা ইলেকট্রন পাবে। দ্বিতীয় বৈশিষ্ট্য কি, এদের প্রত্যেকের যোজ্যতা কত হয়, এক হয়, প্রত্যেকের যোজ্যতা কত এক হয়। 3 নম্বর বৈশিষ্ট্য কি, এরা কিন্তু হ্যালাইড যৌগ গঠন করতে সক্ষম। চলো নেক্সট কোশ্চেন কি বলছে, এদের এরূপ নামকরণের কারণ কি। দেখো এই হ্যালোজেন যে শব্দটা রয়েছে, এই হ্যালোজেনের শব্দের অর্থ হচ্ছে সামুদ্রিক লবণ। সমুদ্রে যে লবণগুলো পাওয়া যায় তার মধ্যে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো কিন্তু উপস্থিত থাকে, তার জন্য এদেরকে হ্যালোজেন মৌল বলা হয়। পরিষ্কার? চলো নেক্সট কোশ্চেন কি বলছে, হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলে কেন। দেখো এটা প্রথম থেকেই তোমরা পড়েছো, এটা ডিসকাস করছি না। দুটো যে শ্রেণী আছে, 1 নম্বর শ্রেণী আর 17 নম্বর শ্রেণী, সেই 1 নম্বর শ্রেণী আর 17 নম্বর শ্রেণীর সাথে সাদৃশ্যতা রয়েছে, তার জন্যই রাখা মানে দুষ্ট মৌল বলা হয়। একটু এটা নিজেরা একটু দেখে নিবে, স্ক্রিনশট নিয়ে পড়ে নিও এটা। আচ্ছা এরপর কোশ্চেনটা কি আছে দেখো, জলের তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় H2SO4 এর পরিবর্তে HCl বা HNO3 কেন ব্যবহার করা হয় না। কারণ আছে এখানে, HCl এবং HNO3 ব্যবহার করা যায় না কারণ এইগুলি খুব উদ্বায়ী পদার্থ এবং এগুলি বিয়োজিত হয়ে Cl-NO3- অ্যানায়ন উৎপন্ন করে, যা জলের তড়িৎ বিশ্লেষণে বিঘ্ন ঘটায়। কিন্তু H2SO4 কি করে, জলকে ভেঙে দেয় এই দুটি আয়নে, তার জন্য। ক্লিয়ার? ওর সাথে দেখো আর একটা কোশ্চেন আছে, তড়িৎ লেপন কাকে বলে। এটা জানো একটা রাসায়নিক তড়িৎ বিশ্লেষণ একটা রাসায়নিক প্রক্রিয়া যেখানে কি করা হয়, কম সক্রিয় ধাতুর ওপর অধিক সক্রিয় ধাতুর কি করা হয়, একটু ভুল বলা হয়ে গেল, অধিক সক্রিয় ধাতু ওপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়া হয়, এটা মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্প উৎপাদন পদ্ধতির শর্ত ও বিক্রিয়া সমীকরণগুলি উল্লেখ করো। দেখো কি করা হয়, 1 আয়তন বিশুদ্ধ নাইট্রোজেন এবং 3 আয়তন বিশুদ্ধ হাইড্রোজেন গ্যাসের শুষ্ক মিশ্রণকে কত বায়ুমণ্ডলীয় চাপে, দেখো 200 বায়ুমণ্ডলীয় চাপে 550 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করে সূক্ষ্ম লৌহচূর্ণ অনুঘটক এবং মলিবডেনাম বা 1% K2O এবং 3% Al2O3 উদ্দীপকের উপর দিয়ে চালনা করে কি প্রস্তুত করা হয়, অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করা হয়। সমীকরণটা কি আছে দেখো, NH2 প্লাস H2, এখান থেকে NH3 উৎপন্ন হচ্ছে। ব্যালেন্সটা একটু নিজেরা দেখে নিও। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে মিথেনের উৎস শিল্প উৎস। আচ্ছা মিথেনের শিল্প উৎস বললে তোমরা এটা 3 নাম্বারটা বলবে, 3 নাম্বারটা বলতে পারো, 2 নাম্বারটাও বলতে পারো, ঠিক আছে। কি বলছে দেখো, কয়লার অন্তর্দুপ পাতনে উৎপন্ন কোল গ্যাসেও মিথেনের পরিমাণ প্রায় 50%। আর একটা কি বলছে দেখো, 250 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নিকেল চূর্ণের উপর দিয়ে CO এবং H2 এর মিশ্রণকে চালনা করলে মিথেন গ্যাস উৎপন্ন হয়। 3 নাম্বারটা কিন্তু প্রপার, এটা বলার চেষ্টা করবে, বাকিগুলো না বললেও চলবে। 3 নাম্বারটাই কিন্তু এর অরিজিনাল অ্যান্সার। আচ্ছা এর ব্যবহার কি, মিথেন গ্যাস প্রধানত তাপ উৎপাদক হিসেবে বা জ্বালানি হিসেবে কাজ করে, ঠিক আছে। আর একটা কি কাজ করে, কার্বন ব্ল্যাক প্রস্তুতিতে, তারপরে ছাপাখানার যে কালি হয় সেইটা প্রস্তুতিতে ব্যবহার করা হয়। সংকেত কি, CH2 ডবল বন্ড CH2। আচ্ছা এর সঙ্গে প্রথমে আমাকে ব্রোমিন যোগ করতে হবে। কি যোগ করতে হবে, ব্রোমিন যোগ করলে কি পাবে দেখো, এটা পেয়ে যাবে তুমি CH2Br। আচ্ছা এরপর আমি কি করব, KOH দেবো, KOH অ্যালকোহলীয় মাধ্যম, মাথায় রাখতে হবে এটা। অ্যালকোহলীয় মাধ্যম। আচ্ছা এটা দিয়ে দিলে কি উৎপন্ন হবে, CH2 ডবল বন্ড হবে না, সিঙ্গেল বন্ড হবে, সিঙ্গেল বন্ড CHBr। আচ্ছা এখান থেকে এখানে আসতে হলে কি আমাকে দিতে হবে, Na
NH2 আর তরল অ্যামোনিয়া, তরল অ্যামোনিয়া, এটা দিয়ে দিলে কি প্রস্তুত হয়ে যাবে? CH ডবল বন্ড ট্রিপল বন্ড CH, অর্থাৎ কি প্রস্তুত হয়ে গেল? অ্যাসিটিলিন। আচ্ছা নেক্সট কোশ্চেনটা কি বলেছিল দেখো, ইথিলিনের পলিমারাইজেশন বিক্রিয়াটি লিখতে হবে। এই যে ইথিলিনের পলিমারাইজেশন বিক্রিয়াটি, এটা নোট ডাউন করে নেবে, ভালো করে প্র্যাকটিস করে রাখবে। আজকে এই পর্যন্তই, আমাদের বাকি ভিডিওগুলো কিন্তু প্লেলিস্টে আছে, অবশ্যই সেখানে গিয়ে দেখে নেবে। আজকের মতো টাটা।